দেখেন বিপদে পড়লে ছেলেকেও চিনে না, এরকম নজির শুনেছেন কিন্তু বাস্তবে হয়তো বা দেখেন না। এবার দেখেন এমবিআর কর্মকর্তার এমনি মর্মাহত, কারণ আমরা এই নামে কাউকে চিনি না এবং জানিও না। এবং আমি এই বিষয়টা দেখার পরে আমি নিজেই অবাক হয়েছি যে আমার তো এক ছেলে এক মেয়ে। আমার ছেলের নাম আহমেদ তৌফিকুর রহমান অর্ণব। এমপি মিজান হাজারীর ফোনের কথা শুনুন, সত্যতা, ছেলেকে অস্বীকার কথা। রহমান সাহেবের এমডিআর এর মেম্বার ওনার ছেলে এতে রাগ করে বলছে আর কি, বুঝছেন? এত কিছু নিয়ে কথা হচ্ছে, আমার মনে হচ্ছে আর কি আমি তো শিওর না ওনার সাথে আমার কথা হয়নি, যার কারণে অনুমান করতেছে অথবা ওর সাথে কে বলছে। সাবেক এমবিআর চেয়ারম্যানের কথা শুনুন। আমার ব্যক্তিগতভাবে তো আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখছি, সেটা হইল আমি বরং এনবিআর চেয়ারম্যান থাকাকালীন প্রথম সেখানে কিছু খারাপ কাজ করেছি। পরবর্তী আমার উত্তরাধিকারে হয়তো মনে করি আমি দেখলাম যে পানির বোতল ফ্রি আসে। কি ব্যাপার, একদিন পিয়নের জীবনে পানি এরকম বড় বড় বোতল, বলে যে এগুলো সব অফিসে দে, তো বিল কে দে? বলে এগুলো বিল লাগে না। তো বিল লাগে না, হঠাৎ করে ওরা হাজী মোহাম্মদ মহসিন কেন দে? বলে সব বড় সাহেব এরকম সবাই খাতে দে। আমি বললাম যে ঠিক আছে, সবাইকে দেখ, এটা বন্ধ করে দাও, আমার এখানে আর ফ্রি আসবে না। তারপরে এক মোবাইল কোম্পানি এমবিআর চেয়ারম্যানকে সমস্ত বিল তারা দেবে, ইন্টারন্যাশনাল কল সহ একটা ফ্রি গিফট মোবাইল দিয়ে রাখছে। তা আমি ওইটা উত্তরাধিকার হিসেবে পাইলাম, বললাম যে এটার বিল কে দে? বলে যে এটা বিল লাগে না। তো বিল না লাগলে এটাতে কত বিল আসে? আমাকে 3-4 মাসের একটা কল লিস্ট দাও। কল লিস্ট দিয়ে দেখা গেল যে লোকাল কল তো 24 ঘন্টা যত মিনিট তা করলে যা বিল উঠে তার থেকে অনেক বেশি বিল আসে। ওরা কিন্তু বিল এনবিআর থেকে দেওয়া লাগে না, কিন্তু বিলের একটা কপি এখানে পাওয়া যায়। তো ওটা দেখে আমি হাসলাম যে যদি সারাক্ষণও কথা বলে যে এটাতে ওভারসিজ করা যায়, সেটাও ফ্রি। তা আমি বললাম যে চিঠি দিয়ে দাও। পিএ সাহেব বললাম চিঠি দাও, এটা ফেরত নিয়ে নাও। তখন আমার কিছু মেম্বার সাহেব বলে স্যার আপনি যে এই কাজগুলো করতেছেন পরবর্তীতে যেহেতু এটা রেকর্ড, আমি পরবর্তীতে ফের পলিসি শুরু করবি, অসুবিধা কিছু নাই, বাট ফেরত দিয়ে দিলাম। কেমন গাড়ি, সরকারের তো 2টা গাড়ি আছে, একটা পুলের সেক্রেটারি হিসেবে আর একটা এনবিআর এর চেয়ারম্যান হিসেবে। এরপরেও দেখি আরো গাড়ি আছে। কি ব্যাপার, কেমনে সরে, কোনটা কোথায় থাকে? বলে যে একটা তো সার্বক্ষণিক বাসায় থাকে, এবং বাসাতে 2টা, একটা 8টা থেকে 2টা পর্যন্ত, আর একটা 2টা থেকে 10টা পর্যন্ত। আর একটা সাহেবের জন্য তো এখানে স্ট্যান্ড বাই থাকে, আর একটা মিটিং টিটিং গেলে ভাবে আর যখন যা চাওয়া যায় পাওয়া যায়। তো এটার দরকার নাই, কারণ কিছু জাতের ব্যাপার আছে। আমার বাপদাদা গাড়িতে চড়ে নাই, আমি হঠাৎ করে এত গাড়ি চড়তেও তো জানতে হবে। আমাকে যদি আপনি 10 কোটি টাকা দিয়ে বলেন যে 2 ঘন্টায় খরচ করে আসতে হবে, আমি খরচ কেমনি 10 কোটি টাকা করতে হবে সেটারও তো আমার জানা থাকতে হবে। সেগুলো নির্ভর করে কোথায় থামতে হবে, কখন থামতে হবে, আপনি কতটুক চান, কি চান, সেখানে থাকবে। আমি এনবিআর এর আছে কিছু এক বিয়েতে গিয়েছিলাম আরেকজন গণ্যমান্য ব্যক্তি সহ। তো ওখানে ইনসিডেন্টালি যে ভদ্রলোকের মেয়ে, তিনি ব্যাংকের বড় অফিসার ছিলেন, কিন্তু পাত্রটা আমার এনবিআর এর এক কাস্টম সুপারিনটেন্ডেন্ট বা ইন্সপেক্টরের ছেলে আর কি। তো মেয়ের বাপ বেকায়দায় পড়ছে, যেহেতু তারা প্রেম করছে, গিট্টু লাগছে, না হলে এখানে বিয়ে দেবে না। তো বললো যে ঠিক আছে, কাবিন দিতে হবে 10 কোটি টাকা। আমারও ঘনিষ্ঠ আমি ছিলাম, আরেকজনও বড় গণ্যমান্য ছিলাম। বলে তো আমার ছেলের বাবা বলতেছে, বলে স্যার আপনি তো ডিপার্টমেন্টে আমাদের চেয়ারম্যান ছিলেন, জানেন আমি স্যার 10 কোটি টাকা কাবিন লেখাই টিকতে পারবো? কাবিন লেখুক স্যার 50 লাখ টাকা, আর বাকি 9.5 কোটি টাকা তার আমি নগদ দিয়ে দেবো। সেগুলো কিছু জিনিস এরকম হবে। আপনার মালিক ড্রাইভারের অনেক কিছু হইতে পারে, কোনো মিটার রিডারের হইতে পারে, এক একজন এক একভাবে হবে। কিন্তু যিনি করছেন, এখন বেনজিরকে নিয়ে কথাবার্তা উঠতেছে, বেনজির একটা নজির স্থাপন করলো। আজকে আবার খবরে দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তো দোষী বলা যাবে না, তদন্ত চলতেছে হবে। এরপরে আসাদুজ্জামানের কথা বলে, এটা সব ডিপার্টমেন্টে আছে।
পুরুষ নির্যাতনের কাহিনী দেখতে থাকেন, আপনারা হয়তো বা অনেকে এই বিপদে পড়েছেন। দেখেন, বিয়ে করে একটা প্রশান্তির জন্য করে বা সংসার করার জন্য করে, ওদিকে যা হয়েছে পুরোটাই হয়েছে উল্টা। আর এরপরে বিয়ে করার পর আমি সঙ্গে পুরোটা বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে নাসরিনের আচরণ, মেয়ের আচরণ এবং তার বাবার আচরণ এবং তার ফিজিওলজির আচরণ গুলা আমি এত অতিষ্ঠ হয়ে গেছি যে পরে আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করি। আরো কিছু ইন্টারনাল বিষয় আছে, আমি সবগুলো আমি করতে চাই না। চিন্তা করে আমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি তাকে ইসলামী শরীরের মোতাবেক আমি তাকে দিয়েছি। আমি বর্তমানে শান্তিতে নাই, মানসিকভাবে অনেক হ্যারাসমেন্টে আছি। আমি এগুলো একটা নিষ্পত্তি চাই। তার মতো নির্যাতনের শিকার গার্মেন্টস ব্যবসায়ী খায়রুল ইসলাম মনিরও স্ত্রীর করা একাধিক মামলায় কারাভোগ করেছেন। এখন আদালতের বারান্দায় বেশিরভাগ সময় কাটছে তার। সম্প্রতি ময়মনসিংহ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর প্রতিকার চান তিনি। একের পর এক আসতেছি তনু কর্তৃক যে মামলাগুলো আমাকে দিচ্ছে, আসলে আমি তাকে বিয়ে করেছিলাম পারিবারিকভাবে, পছন্দ হোক যেভাবে হোক, আমার সামাজিক স্বীকৃতিভাবে আমি তাকে বিয়ে করেছিলাম। সুখে শান্তিতে ছিল আমার সংসার। বাট তার যে মানে পরপুরুষের যে আসক্তের যে বিষয়টা চলে আসছে, এটা নিয়ে একাধিকবার বসা হয়েছে, বাট স্থানীয়ভাবে বা ঘরোয়াভাবে ওইভাবে তার দোল পিঠে না, কারণ যেহেতু সম্মানের বিষয়। বাট সে এখান থেকে ফেরত আসে নাই, ফেরত না এসে বরঞ্চ কী করছে সে, যেহেতু পুরুষ নির্যাতন আইন আছে, নারী নির্যাতনের যে ধারাটা সেটা কিন্তু পুরুষের উপরে বলবো, সেটা কিন্তু নারীর উপরে বলবো না। যার কারণে কিন্তু নারীরা কিন্তু একের পর এক অপরাধ করে কিন্তু পার পায় যাচ্ছে। আমি স্বামী থাকা অবস্থায় আমার নামে রসন মামলা, আমার নামে আইসিডির মামলা, আমার নামে দেনমোহরের মামলা। কিন্তু সমাজ ব্যবস্থার মধ্যে অনেক ক্ষেত্রে যখন পুরুষ নির্যাতিত হয় তখন তাদেরও তো একটা প্রোটেকশন দরকার আছে, আইনগত প্রোটেকশন দরকার আছে। যে আইনটি আছে সেটা হলো সকল মানুষের জন্য নির্যাতন যেখানে প্রোটেকশন, কিন্তু স্পেশালি পুরুষদের জন্য এরকম কোনো আইন নেই। তো আমরা যখন সভ্যতার একটি চরম জায়গাতে গিয়েছি, যাওয়ার পরে নারীরা অনেক সময় আইনগতভাবে একটা প্রোটেকশন পাচ্ছে আইন দ্বারা, সেই আইনের প্রোটেকশনটা ইয়েরা পাচ্ছে না, পুরুষরা পাচ্ছে না। সেই ক্ষেত্রে বিষয়টি নতুন করে ভেবে দেখার বিষয়। কোনো অভিযোগ আসে সেটা চুলচেরা বিশ্লেষণ করে আমরা ব্যবস্থা নিই। আমরা আগে যেখানে মনে হয় যে আমাদের প্রাইমারি ইনকোয়ারি করা দরকার, সেটা ইনকোয়ারি করে আমরা কিন্তু ঘটনার সত্যতা যাচাই করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করি। কারণ কেউ যাতে, একজন মানুষের নিরীহ লোক যাতে কোনোভাবে হয়রানির শিকার না হয়, কোনোভাবে যাতে কেউ কোনোভাবে এখানে অন্যায় বা অবিচারের শিকার না হয়, এই বিষয়টা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। বিএমপি রিজভী সাহেব কি বলেন দেখেন। উনি অতি দুঃখে অনেক কথা বলেন এবং ওনার কথাগুলো আসলেই সঠিক, এবং উনি যথেষ্ট চেষ্টা করতেছেন গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু বাস্তবে পারতেছে না। তাই সবাই সহযোগিতা উনি কামনা করে এবং ওনার যেই দুঃখ বেদনা সেই কথাগুলো শুনেন, হয়তো বা আপনাদের কেউ আশান্বিত করবে এবং নেতাকর্মী যারা বিএনপির আছে তারা অবশ্যই উজ্জীবিত হবেন এবং গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আবার হয়তোবা আন্দোলন সংগ্রাম শুরু হতে পারে। তো দেখতে থাকেন রিজভী সাহেবের কথা। ভারতে যাবে, কি করবে, আবার যে কত গোপন চুক্তি করবে, এটা নিয়েই বোধহয় সলা পরামর্শ করছে। উন্নয়নের মধ্যে পাটকাঠির কাঠামো রয়েছে বলেই সেটি ধসে পড়ছে। বাংলাদেশকে দখল করে নিয়েছে দুর্বৃত্ত, সন্ত্রাসী আর সিন্ডিকেটবাজরা। নৈরাজ্যের কালো ছায়া যেন সারা বাংলাদেশকেই ঢেকে ফেলেছে। সাংবাদিক বন্ধুরা, বৃহত্তর সিলেট অঞ্চলে যেন বন্যা ও ধ্বংস সমার্থক হয়ে উঠেছে। পাহাড়ি ঢল ও মেঘ ভাঙা বৃষ্টিপাতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলে, হবিগঞ্জ অঞ্চলে বন্যা ধ্বংসের তাণ্ডব চালাচ্ছে। বহু মানুষের বসতবাড়ি, ক্ষেত খামার প্রচন্ড ক্ষতির সম্মুখীন হয়েছে। তলিয়ে গেছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস কাছারি, ভেসে গেছে পুকুরের মাছ ও ক্ষেতের ফসল। সিলেটে জলধারা বর্ষণে মনে হয় যেন পৃথিবী ভেসে যাচ্ছে, এত থই থই করছে পানি চারিদিকে। প্রতি বছর পুরো বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি সহ প্রচন্ড তাণ্ডবে সরকারের উদাসীনতা বিস্ময়কর। মানে
কি হচ্ছে দেশে এ নিয়ে তাদের কোনো কথা নেই। তারা ভারতে যাবে, কি করবে, আবার যে কত গোপন চুক্তি করবে, এটা নিয়েই বোধহয় সলা পরামর্শ করছে। দেশের ভেতরে বৃষ্টি ও উজানের ঢলে পানিতে দিশেহারা মানুষ কোথাও নিরাপদ আশ্রয় পাচ্ছে না। ঘরের ভেতর উঁচু মাচা করে করার পরেও টিকতে পারছে না। এদিকে উত্তর পূর্বাঞ্চলের রংপুর ও ময়মনসিংহ বিভাগের অবস্থা মারাত্মক সঙ্গীন। উজানের ঢল প্রবল গতিতে নেমে আসায় সিলেট ও রংপুর বিভাগ নদীগুলি উপচে দুই পাশে প্রবল বন্যার সৃষ্টি হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সরকারের ভুল নীতির খেসারত দিতে হচ্ছে বা গণবিরোধী নীতির খেসারত দিতে হচ্ছে আজ বন্যা উপদ্রুত মানুষদের। বিশ্বব্যাপী অভিমত সিলেটের হাওর উন্নয়নের নামে চলছে অপরিকল্পিত কর্মকাণ্ড। নদীতে বাঁধ দিয়ে স্বাভাবিক গতি প্রবাহকে বাধাগ্রস্ত করার কারণেই বন্যার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। একই অঞ্চলে প্রতি বছর বন্যা হওয়ার পরেও আর্লি ওয়ার্নিং সিস্টেম, যেটা তারা বলেছিল, সেই আর্লি ওয়ার্নিং সিস্টেম গড়ে তুলতে সক্ষম হয়নি সরকার। মানুষকে সীমাহীন দুর্ভোগের মধ্যে ফেলে দেওয়া যে সরকারের কর্মসূচি, সে সরকারের দ্বারা একটি জাতির সর্বাঙ্গীন উন্নতি লাভ কখনোই সম্ভব নয়। আজ দাবি সরকারের লুটেরা নীতির জন্যই ভুক্তভোগী জনগণের মর্মভেদী অশ্রুপাতের কারণ। আওয়ামী সরকার দেশের সার্বভৌমত্ব দুর্বল করে নিজের ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য উন্নয়নের কর্মকৌশল নির্মাণ করছে। সুতরাং সেই উন্নয়নের মধ্যে পাটকাঠির কাঠামো রয়েছে বলেই সেটি ধসে পড়ছে, আর দেশের মানুষকে পোহাতে হচ্ছে দুর্যোগ ও দুর্ভোগ। বায়ু দূষণ শহর ঢাকা, কারণ অপরিকল্পিত উন্নয়নের জন্য ঢাকা সহ বাংলাদেশের শহরগুলো প্রচন্ড বায়ু দূষণে নিমজ্জিত। সুপরিকল্পিত উন্নয়ন নেই বলেই বাংলাদেশের বায়ু ক্রমাগতভাবে দূষিত হচ্ছে। বৃহত্তর সিলেট, রংপুর ও ময়মনসিংহে পানিবন্দী মানুষের কাছে কোনো ত্রাণ পৌঁছায়নি। এক অসহায় বিপন্ন অবস্থায় দিন কাটাচ্ছে লক্ষ লক্ষ বন্যা উপদ্রুত মানুষেরা। আমি উক্ত অঞ্চলে বিএনপির সকল স্তরের নেতা কর্মীদেরকে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জোর আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশকে দখল করে নিয়েছে দুর্বৃত্ত, সন্ত্রাসী আর সিন্ডিকেট বাজরা। নৈরাজ্যের কালো ছায়া যেন সারা বাংলাদেশকেই ঢেকে ফেলেছে। আওয়ামী লীগ এখন অদম্য জমিদার হয়ে উঠেছে। দেশের কোথাও কোনো সুস্থ প্রতিযোগিতার জায়গা নেই। ক্ষমতাসীনরা সবকিছু তাদের করায়ত্ত করার জন্য চোখ রাঙিয়ে বেড়াচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্তানরাও নিজেদের জমিদার সন্তান ভাবছেন তাদের হাতের মুঠোয়। ঈদের দিন রাতে বগুড়ায় আওয়ামী লীগ নেতার প্রবাসী মেয়ের গাড়ির সাথে একটি বাইকের ধাক্কা লাগায় দুইজন বাইক আরোহীকে বাসা থেকে ডেকে নিয়ে এসে আওয়ামী লীগ নেতার লোকজনেরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে। ঈদের আনন্দ উৎসবকেও বাকশালীকরণ করা হয়েছে। ঈদের দিন মানুষ হত্যার উন্মোদনার মধ্যে দিয়ে আওয়ামী ক্যাডাররা উৎসব পালন করছে। কোরবানির পশুর চামড়া এবার বিক্রি হয়নি, আড়তদার কোরবানির চামড়া ফিরিয়ে দিয়েছে। এটাও সিন্ডিকেট বাজদের কাজ সাজি। এটাও আপনার ইতিমধ্যেই গণমাধ্যমে এই সংবাদগুলো উঠতে শুরু করছে। গরিবের হককে বঞ্চিত করে একচেটিয়াকরণ করার জন্যই দেশের কোরবানির চামড়া সিন্ডিকেট ওয়ালারা কৌশলে মূল্যহীন করেছে। প্রশাসনের নির্ধারিত দামেও চামড়া কেনেনি আড়তদাররা। কোরবানির চামড়া বিক্রি করতে না পেরে অনেকে মাটির নিচে পুঁতে রেখেছে। এমনিতেই এবারে মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষরা কোরবানি দিতে পারেনি। সরকারি হিসেবে অবিকৃত থেকেছে 25,81,000 গবাদি পশু। বাস্তবের সংখ্যা আরো অনেক বেশি। এরপরেও চামড়ার দাম নিয়ে এই হেন নৈরাজ্য কেবলমাত্র শেখ হাসিনার শাসনেই সম্ভব। মহিলা ভুয়া ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন লোককে প্রতারিত করেছে। দেখেন মহিলারাও কত ডেঞ্জারাসভাবে দুর্নীতি এবং প্রতারিত মানুষকে করে, এবং খুবই তীক্ষ্ণ বুদ্ধিতে, এবং মানুষ সহজে বিশ্বাস করে ফেলে। দেখেন ভুক্তভোগীদের কিছু কথা, এবং সেই নারী অ্যারেস্ট হয়েছে। তো আসলে
বাংলাদেশে যত আমরা দেখতেছি দিন যায় তত আনকমন জিনিস আমরা দেখতেছি। ব্যানার্জি সাহেব, আসাদুজ্জামান এবং আজিজ সাহেব এবং বিভিন্ন অপরাধী জগত কঠিন থেকে কঠিনতরভাবে তারা ডিলিং করতেছে। সর্বোপরি সব দিক দিকে দেখা যাচ্ছে প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সংস্থায় খুবই হার্ডভাবে কাজ করতেছে। দুই একটা ধরা খাচ্ছে, সেগুলি আমরা মিডিয়া এবং আমরা নিজেরাও প্রচার করি। কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে চলতে থাকলে বাংলাদেশ এক সময় দুর্নীতি বলেন এবং বিভিন্নভাবে আমরা প্রতারিত হয়ে এবং বহির্বিশ্বে আমাদেরকে এমনিতেও খারাপ চোখে দেখে, আরও খারাপ চোখে দেখবে। তাই এখন থেকে সরকারকে আমি মোহাম্মদ আলামিন। আমি গত 6 মাস আগে এক ভুয়া ম্যাজিস্ট্রেটের সঙ্গে পরিচিত হয় আমার এলাকার এক প্রতিবেশীর সঙ্গে। সে বলতেছে ডিসি অফিসে চাকরি করবে নাকি, এরকম চলতেছে। এক ম্যাজিস্ট্রেটের সঙ্গে পরিচয় হয়েছে, তো ওর নাম হচ্ছে শাহাদত। পরিচয় করে দিল, হ্যাঁ টাকা পয়সা দিলে হবে। তো ওর সঙ্গে যোগাযোগ করে এই ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা, লেনদেন করার পর তখন আমি কিছুদিন পর জানতে পারি যে হ্যাঁ এটা একটা ভুয়া ম্যাজিস্ট্রেট, আমি আমার টাকা ব্যাক চাই। টাকা ব্যাক চাওয়ার পরে আজকাল তার বিভিন্ন তালবাহানা শুরু করছে, সিস্টেমের উপর ইয়াও করছিল। কিন্তু পরে আরও ডেট পিছাচ্ছে এবং সে ওই যার মাধ্যমে আমি টাকা দিছিলাম শাহাদত, ওর বাসায় আসছে। তখন আমি এলাকাবাসী সহ আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী দিয়ে ওর আটকাই অনেক কথাবার্তা বলে। তারপর আমি 3টা 9-এ পুলিশের সহায়তায় নিয়ে আজকে আমরা এখন থানায় হাজির হয়েছি। চলমান চলতেছে ওনার ইয়া। আমি টাকা দিছিলাম আমার গাড়ি চালক পদে, ডিসি অফিসে এডিসি স্যারের গাড়ির ড্রাইভার হবো নাকি, আমাকে এই আশ্বাস দিছিল। আমি 1,50,000 টাকা দিতাম তিন খেপে। ওই কন্ট্রাক্ট হয়েছিল 1.5 লাখ টাকায়, 1,50,000 টাকায় কন্ট্রাক্ট হয়েছিল। এবং আমার সাথে আমার অজান্তে আমার এলাকার আরো 2-4 জন ওরাও দিছে। কেউ বাবরচি, আয়া, ঝাড়ুদার, হরিজন এবং প্রসেসর সার্ভার জারিকারক, তারপরে আবার পিয়ন, বাবরচি, এগুলা সবাই এইভাবে মানে যাক যখন যেভাবে পাইছে এইভাবে ওই ছেলে আমাদের এলাকার ওই ছেলে ও পক্ষেই টাকাগুলো এইভাবে নিয়ে ওইভাবে ওদেরকে দিছে। এবং আমাকে একটা চেকও দিছিল এবং ব্লাঙ্ক চেক। পরে ওই চেক দিয়ে আমি ব্যাংকে গেছি, ওই চেক হচ্ছে ভুয়া চেক, ওনার না অন্য জনে। এবং ওই চেকের যে নাম ছিল রানু বেগম, ওইটা নাকি বলতেছে যে মামা এটা কাউকে বলিও না, এটা ডিসি স্যারের বউয়ের অ্যাকাউন্ট নাম্বার, এটা তোমার কাছে থাক, তুমি আমাদেরকে টাকা দিছো, বিশ্বাস হচ্ছে না, এই চেকটা রাখো। পরেক্ষণে আমি চেকটা ভুয়া বলে ইয়া করছি, ব্যাংকে গেছিলাম, তখন ওরা বলছে যে ভুয়া। এবং ব্যাংকে আমাকেও অনেক জিজ্ঞাসাবাদ করছিল। এখন কি চাও? তারপরে আমাদের মেডিকেলও করাইতে নিয়ে গেছিল ঢাকা শহরাদি উদ্যানে। ওখানে শুধু আমাদের রক্ত নিয়ে বা মেসেজ আসবে, এই মেডিকেলের রিপোর্ট আসলেই তোমাদের জয়েন করতে করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে আমাদের একটা প্রজ্ঞাপন দিছিল যে এই তোমাদের হয়ে গেছে বাবরচি পদে এগুলা, ঝাড়ুদার পদে এগুলা, গাড়ি চালক পদে এগুলা। কিন্তু পরেক্ষণে আমার একটা ছোট ভাই, ও মিনিস্ট্রি অফ ফিনান্সের চাকরি করে, ওকে আমি এটা পাঠিয়ে দিই। ও বলতেছে এটা পুরাটাই ভুয়া, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট না। কিন্তু উনি বলতেছে এই ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দিয়ে দিচ্ছে। এখন মহিলা কি চাচ্ছেন? আমি চাচ্ছি যেহেতু আমি পরে জানতে পারি যে এই ভুয়া ম্যাজিস্ট্রেট, এই যে আর্লিকা, তারপরে এক সময় এক নামধারী বিভিন্ন রূপ নেয়, এরপরে কি রূপ নিবে জানি না। তো হচ্ছে এর আগেও যেহেতু ধরা খাইছে, যথাযথ কিন্তু এর ইয়াটা হয় নাই, প্রশাসনিক ব্যবস্থা কিংবা ইয়াটা হয় নাই। এবার জন্য একবার প্রশাসনিক ব্যবস্থাটা একবার ওমাইক বলতে হবে, কারণ এর উপর আর কোনো অ্যাডজেক্টিভ নেই আমার কাছে প্রকাশ করার মতো। ওমাইক হচ্ছে আমাদের এই সবাই প্রায় 8,35,000 টাকার মতো আমরা অ্যামাউন্ট প্রায় 12-13 জন দিচ্ছি। এই টাকাটা সহ এবং ওনার এককালীন একটা সাজার ব্যবস্থা করা হোক, যাতে ওর দেখা দেখি আরো অন্য মেয়ে কিংবা ছেলে বা প্রতারক যেন একবারে ক্লিয়ার হয়ে যায়, ভালো হয়ে যায়। তো আপনাদের এই প্রচারণের ফলাফল আজকের এই আমাদের অ্যাচিভমেন্টটি আপনারা প্রচার করেছিলেন। এর আগে জানেন যে ডিসি অফিসে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এবং তার প্রেক্ষিতে অনেকেই তার সাথে যোগাযোগ করে আপনি তাদেরকে প্রতারিত করেছিল। সেই একই ম্যাজিস্ট্রেট আপনার সেদিন প্রচার করেছিলেন, জনগণ সেটা জানতে পেরেছিল। তো সেই জানার প্রেক্ষিতে আজকের সচেতনতা তৈরি হয়েছে এবং আজকের যে
যে অ্যাচিভমেন্ট সেটির একটি প্রভাব রয়েছে। আর সেটি হচ্ছে আমরা জানি যে এই আমাদের যে আজকের ভুয়া নারী ম্যাজিস্ট্রেট তার বিভিন্ন সময় বিভিন্ন উনি নাম ধারণ করেন, কখনো ইশরাত জাহান, কখনো অনিকা তাসলিম সরকার, কখনো আঞ্জুমান আরা আজমেরি, এরকম বিভিন্ন নামে উনি নিজের প্রতারণার জাল উনি বিস্তার করেন। বিভিন্ন সময় বিভিন্ন নামে উনি ম্যাজিস্ট্রেট হিসেবে নিজেকে প্রচার করেন। ঘটনাটি ঘটেছিল ঘুঘুডাঙ্গা, এটি হচ্ছে 6 নং আউলিয়াপুর ইউনিয়নে। উনি সেখানে তার এক সহযোগী শাহাদাত হোসেনের মাধ্যমে ডিসি অফিসের বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে স্থানীয় জনসাধারণের মধ্যে বিশ্বাস স্থাপন করে তাদের থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেয়। এই টাকার পরিমাণ 8,25,000 টাকার মতো আমরা এই পর্যন্ত যতগুলো অভিযোগ পেয়েছি সেটা যোগ করে যে ফলাফলটি আসে। তো তারা এইভাবে প্রতারণা করে যাচ্ছে। একজন ভিকটিম আলামিন, উনি 1.5 লক্ষ টাকা দিয়ে প্রতারিত হন এবং পরবর্তীতে উনি বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারেন যে আসলে যে ব্যক্তি তার থেকে টাকা নিয়েছে যে নারী, উনি আসলে সত্যিকার কোনো ম্যাজিস্ট্রেট না, উনি একজন ভুয়া। উনি ডিসি অফিসে, দিনাজপুর ডিসি অফিসে উনি চাকরি করেন না, ওনার এই প্রতারণার রেকর্ড রয়েছে। তো এর প্রেক্ষিতে ওনারা সজাগ থাকেন। তো এটা 19 তারিখে আমাদের সেই ভুয়া ম্যাজিস্ট্রেট তার সহযোগী শাহাদাত হোসেন তার বাসায় যায়, তারা এই প্রতারণার সলা পরামর্শ করে। এই সময় তার 999 ফোন দেয়, পুলিশকে অবগত করে। আমরা কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, যে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আমরা 2 জনকে গ্রেপ্তার করি। তার মধ্যে প্রধান আসামি হচ্ছে আনিকা তাসলিম সরকার। ওনার বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মনাম রয়েছে। ওনার বিরুদ্ধে ইতিপূর্বে মামলা রয়েছে, অনেকগুলি মামলা রয়েছে। কোতোয়ালি থানাতেও এটি মামলা রয়েছে। আপনারা এটি প্রকাশ করেছিলেন। ডিসি অফিসে ভুয়া বিজ্ঞাপন ছাপিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে উনি অনেকের কাছ থেকেই টাকা নিয়েছিলেন। পরবর্তীতে দিনাজপুর থেকে উনি পালানো অবস্থায় আমরা তাকে গ্রেপ্তার করি, আদালতে সোপর্দ করি এবং তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় এরকম প্রতারণার একটি মামলা রয়েছে। তিনি একজন অভ্যাসগত প্রতারক এবং তার প্রতারণার ধরনটি হচ্ছে নিজেকে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে এই বিভিন্ন ডিসি অফিসে বিভিন্ন পদে জনবল নিয়োগের কথা বলে সাধারণ মানুষের থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া। তো আজকের এই ঘটনাটি একটি মামলা রুজু হয়েছে কোতোয়ালি থানা। আমরা দ্রুতই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। সকলে ধন্যবাদ। সিলেটে যে হারে বন্যা হচ্ছে, এতে করে বাংলাদেশের একটা বিভাগ, সেটা নিয়ে সরকারকে অবশ্যই চিন্তা। গাঙ্গের পানি সামাই আমরা গাঁও দিকে ঢুকছে, প্রচুর ঢুকছে পানি, মানে বর্দারও খবর পানি, হাঁটু পানি। আমরা তো বর্দা চাই, আমরাও বর্তমানে মাছ ধরতে থাকি। আর নদীতে পানি বৃদ্ধি বর্তমানে কম আছে, কিন্তু তো হাওড় এলাকায় পানি বাড়তেছে। আমাদের পিছন দিকে, আমাদের আলিপাড়ার দিকে যে হাওড় আছে, এই দিক থেকে বইলে তো আলিপাড়ার দিকে পানি আসতেছে, দুই পারে পানি, এই দিকে পানি বাড়তেছে। দোকান আমরা রেডি করছি, কারণ আমরা তো রাস্তাঘাটে দোকান করি, অনেকগুলো মাল মাছ নষ্ট হয়েছে, পরে এগুলো ফালাইছি জলে। তারপরে রান্না বান্না খাইতে খুঁজতে অনেকে কষ্ট দিন কাটলো। বাচ্চারা চলে বিল্ডিংয়ে গেলাম, এইগুলো কেন কষ্ট। সরকারকে দেখতে হবে, কারণ কিছু সড়কের কারণেও সিলেটে এই বন্যা হয়েছে বলে বিভিন্ন বিশ্লেষকরা জানিয়েছে। এই দেখেন, এই সড়কটার কারণও হতে পারে, এগুলা কর্তৃপক্ষ দেখা দরকার, এগুলার কারণে হয়েছে। এবারেরও ঈদে মসজিদের সভাপতির কোরবানির পশু জবাই করতে বিলম্ব হওয়ার কারণে মসজিদের ইমামকে গলা ধাক্কা দেয় এবং তাকে চাকরিচ্যুত করবে বলে হুমকি দিয়েছে। তেমনি এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। দেখতে থাকেন এলাকাবাসীর কাছে। আসলে আমরা ক্ষমতার বলে কি করি, অথচ একজন ইমাম সর্বোচ্চ মর্যাদা পাওয়ার কথা, কারণ সে একজন আল্লাহ ফরজ 5 ওয়াক্ত নামাজ মুসল্লিদেরকে নিয়ে পড়ায়, অতএব তার মর্যাদা ওই সভাপতির থেকে 100 গুণ বেশি। অথচ সেই সভাপতি তাকে গলা ধাক্কা দিয়ে এবং চাকরিচ্যুত করে দেবে বলে। সমাজের যারা একত্রে আছে সবাইকে বলে সে কুরবানিটা এখানে দেওয়া হোক, যাতে কারো বাড়িতে কুরবানি না দেওয়া হয়। ইমাম সবাই জানাতে হয়েছে, ইমাম সাহেবকে বলে দেওয়া হয়েছে। ইমাম সাহেব এই কথাটা উপেক্ষা করেন নাই, না করে আরেকখানে গেছে আরেক বাড়িতে গরু কুরবানি দিতে। আমার
আমরা মাঠে সবাই গরু নিয়ে বসা, ইমাম সাহেব তখন আইতে একটু বিলম্ব করছে, যে কোথাও গালমন্দ করছে, এটা সত্য, এটা অস্বীকার করার কোনো নাই। আলেমদের উপরে একটা ইমামদের উপরে হাত তোলা এর কোনো অপরাধ আমি আর কিছু বুঝি না। কাদাকিরি করবার গেছে তখন মসজিদের ইমাম হয়তো এইবারই গরু না করবে, এইবারই গরু ব্যবহার করে গেছে, গরু তো করছে, আর তো কোনো কিছু করছে না, এটা কোনো খারাপ কাজ করে নাই। নামাজ পড়ে আপনি গরু জমা করতে এসেছি মসজিদের সাথে, গরু জমা করে সভাপতি ডাকতে ধরে গেছি, সভাপতি আমার গালা দিতে বসে। মানুষের ভুল ত্রুটি থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, কোনো মানুষই ভুলের উঠবে না। তার মানে এই না যে একজন পবিত্র দিনে, ঈদুল আজহার দিনে, ঈদের দিনে মানুষ যত ভুলই করুক, তারপরেও সে একজন মসজিদের ইমাম, তার সাথে যে খারাপ আচরণ করা হয়েছে, যে বিহেভ করা হয়েছে এবং তাকে মারার জন্য যে তার কাছে গেছে এবং তার গলায় ধরেছে, এটার জন্য আমি বিশেষ করে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আমি এটা নিন্দা জানাই এবং আমি খুব দুঃখ প্রকাশ করছি। সাবেকের পুলিশের আইজিবি আসাদুজ্জামান মিয়াও ব্যানার্জি সাহেবের মতো বুলি গাচ্ছে, যেটা দেখলে হাসিও পাবে। কারণ আমরা যতটুকু জানি, বর্তমানে যেই প্রশাসনের বা বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সংস্থার, সরকারি সংস্থা আছে, প্রায় 80% হলে দূষিত। আসাদুজ্জামান বিএমপির সাবেক কর্মকর্তা, সে নিয়েও নির্দোষ ছাপাই গাইতেছে। তো তদন্ত করলেই বোঝা যাবে এখন তদন্ত কি সঠিক হচ্ছে না সেখানেও দুর্নীতি হচ্ছে, সেটাই দেখার বিষয়। কিন্তু বর্তমানে ওনাকে হাজী সাহেব বলে বলেই আমরা বুঝি, এবং উনি বিদেশ থেকে এসেই ওনার সম্পদের সঠিক তথ্য এবং বৈধ আয় বলে জানিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, ওরা সরকারি চাকরি করার পরে আবার ব্যবসা বাণিজ্য করে, তাহলে ওদের চাকরি করার তো দরকার ছিল না। কারণ এটা অনেকে বলে না, আমাদের যেরকম স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলে, দোষী হলে তখন তাদেরকে বলা যাবে তারা। তো এই দোষী হতে হতে তো 5 বছর, 7 বছর, 10 বছর লাগবে, এবং হয়তোবা অনেকে মারাও যাবে, দেখতে পারবে না সে আসলে কি দুর্নীতিগ্রস্ত কিনা। কিন্তু বুঝতে হবে যে সে সরকারি চাকরি করে, সে আবার ব্যবসা করবে কেন? তো ব্যবসা করলে আর সরকারি চাকরি করার দরকার কি, এই কথাটা কেউ বলে না। তো মূলত আমার ব্যক্তিগত মতামত, তাদের সুষ্ঠুভাবে তদন্ত হওয়ার দরকার এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া অত্যন্ত জরুরি, এবং এতে কোনো সন্দেহ নাই। আসাদুজ্জামান মিয়া যতই বলুক, ব্যানার্জি সাহেবও বুলি গিয়েছেন, আজিজ সাহেবও বুলি গিয়েছেন, এরকম যারাই আছে তারা বুলি গাবেই। কারণ প্রকৃতপক্ষে তারা সরকারি চাকরি করে এত সম্পদের মালিক কীভাবে হয়, এটা জনগণ জানার দরকার আছে, এবং 100% জানার দরকার আছে, এতে কোনো সন্দেহ নাই। তো দেখতে থাকেন ওনার ব্যক্তিগত কথাগুলো, বা বুলিও বলতে পারেন। উনি সৎ ছিলেন, উনি অনেস্ট ছিলেন, দেখেন ওনার কথা শুনে ওইরকমই মনে হয়। তো ধন্যবাদ, দেখতে থাকেন। জ্ঞাত আয়ের সাথে অসামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে সম্পদ থাকাটা কোনো দোষের নাই। আনরেজিস্টার্ড, গোপন বা আমার জ্ঞাত আয়ের বাইরে কোনো সম্পদ আমার নেই। যে সম্পদের হিসাবগুলো দেওয়া হয়েছে যেগুলো সঠিক আছে, কিন্তু তার পিছনে এটা বলা হয়নি যে সেই সম্পদটা আমি কিভাবে প্রাপ্ত হয়েছি। আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ করা, সমাজে হেয় প্রতিপন্ন করা, এটাই একটা উদ্দেশ্য। পাশাপাশি আমি যেহেতু সরকারের গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলাম, এই সরকারের কাছের মানুষ সবাই যে দুর্নীতিগ্রস্ত, এইটা গুজব রটিয়ে বা এটা পরিকল্পিত ভাবে এই ধরনের একটা প্রচার করে আমার সম্মানও নষ্ট করা যাবে, এবং রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে যারা আছে তারাও সম্পূর্ণ দুর্নীতির সাথে যুক্ত। এই জিনিসটা দেশের এবং বিদেশে প্রচারের মাধ্যমে দেশের মানুষকে যেমন বিভ্রান্ত করা যাবে, তেমনি আমাদের বিদেশি যারা উন্নয়ন সহযোগী আছে তাদের কাছে এই ধরনের একটা ভ্রান্ত ধারণা দেওয়া যাবে। এইটা একটা গভীর চক্রান্তের অংশ, এটা কোনো ছোট বা বিচ্ছিন্ন ঘটনা না।
ষড়যন্ত্র করছে তার কিছুটা ইঙ্গিত দেন সাবেক ডিএমপি কমিশনার। ফরিদপুর 1 আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচুর ক্ষোভ যে আমরা কেন নৌকা প্রার্থীর বিরুদ্ধে ভোট করিনি। ব্যক্তিগত গ্রাস, এই ব্যক্তিগত গ্রাজের কারণেও এই ধরনের ষড়যন্ত্রের সাথে অনেকেই যুক্ত হয়েছে। এটা আমি বলবো যে শত্রু বন্ধু এই ধরনের একটা ফর্মুলা নিয়ে দেশ এবং বিদেশের এই সাইবার অপরাধী, কালো টাকার মালিক এবং বিভিন্ন দুর্নীতির মামলার আসামি তারাও এর সাথে যোগসাযোগে এসে এই ধরনের একটা মিথ্যাচারের মাধ্যমে আমাকে, আমার পরিবারকে, এমনকি যারা সংশ্লিষ্ট রয়েছে আমার সাথে তাদেরও সম্মান ক্ষুণ্ণের জন্য এই ধরনের অপচেষ্টা হচ্ছে। বৃহস্পতিবার দেশে ফিরে আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথাও জানান আসাদুজ্জামান মিয়া। আমি আসছি 12 তারিখে, আর মানব জীবন পত্রিকা আপনি বের করেন, ওইখানে নিউজটা হয়েছে সম্ভবত 14 তারিখে। নিউজ হওয়ার পরে ভয় পেয়ে সস্ত্রীক পালিয়ে আসলাম। এই একটি মাত্র দাবি তাদের বিকৃত এবং বলবো যে পরশ্রীকাতরতা এবং আক্রোশের বহিঃপ্রকাশ। যে আমাদের সেন্ট মার্টিন যেতে হলে আমাদের টেকনাফের কাছে কিছু নাব্যতা হারিয়েছে আমাদের নাফ নদীর, আমাদের পোর্শনে, কাজেই সেখান দিয়ে আমাদের নৌ চলাচল করতে পারে না, যেতে হয় ওই মায়ানমারের অংশ দিয়ে। সেইখানে এই বিপত্তিটা করে কখনো মানে মায়ানমার আর্মি, কখনো আরাকান আর্মি ফায়ার ওপেন করে। আমরা দোনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করবো। কাজেই আমাদের এইখানে আর কোনো গোলাগুলি হচ্ছে না। ওইখানে যে মায়ানমারের 2টি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গিয়েছে। আমরা আশা করি সেখানে আর কোনো গুলি চলবে না। তারপরেও আমাদের যারা পার হচ্ছেন তারা সাবধানতা অবলম্বন করে চলছেন করেছেন। এগুলি তার অনুমান ভিত্তিক তথ্য। আমাদের তরফ থেকে ডিবিকে কোনো রকম প্রেশার দেওয়া হয়নি। ডিবি স্বাধীনভাবে কাজ করছে, যে একটা সঠিক তদন্ত হচ্ছে এবং সঠিক তথ্যটা আমরা আপনাদেরকে জানাতে পারবো। এইটুকু আমি বলেছি, আমরা খুব কাছাকাছি আছি। তাকে অভিযুক্ত প্রমাণ হোক। Subscribe with share and like. Press the bell icon. Thank you.